দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে যুক্ত হয়েছি আমি মাকসুম আলম খান। এই স্টেডিয়ামে কিন্তু চলছে ক্রিকেট ক্লাসিকো, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মহারণ। এবং আমরা দেখেছি এই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের আশপাশে কিংবা দুবাই স্পোর্টস সিটিতে একেবারে জনসমুদ্র কিংবা ক্রিকেটের উৎসব যাকে বলা হয় সেটির আসলে একেবারে সেটিকেই বলতে হবে, ক্রিকেটের উৎসব বললেই যথাযথ হবে। আমরা দেখেছি পাকিস্তান প্রথমে টস জিতে ব্যাটিং করেছে এবং ব্যাটিং করে 241 রানের একটি সংগ্রহ দাঁড় করিয়েছে। প্রথমে ইমামুল হক এবং বাবর আজম তারা দুজন ওপেনিংয়ে নেমেছিলেন এবং তারা এই দুই ব্যাটারকে কিন্তু 50 রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় ভারত। এরপর ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল মিলে একটা পার্টনারশিপ গড়েন এবং 100 রানের বেশি একটা পার্টনারশিপ গড়েন এবং তাদের যে মূল স্কোরটার ভিত গড়ে দেন কিন্তু এই দুজনই। তবে তারা বেশ উইকেটে টিকে থেকে বা ক্রিজে টিকে থেকে স্লো ব্যাটিং করছিলেন, কারণ 50 রানের ভেতরে দুটি উইকেট পড়ে যায়, সেই কারণে তারা স্লো ব্যাটিং করছিলেন। আশা ছিল সালমান আগা এবং খুশদিল শাহ শেষ দিকে সেই রানটাকে অ্যাক্সিলারেট করবেন এবং হয়তো বা 250-র বেশি 260 বা 70-এর কাছাকাছি একটা স্কোর তারা এক্সপেক্ট করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। শাহিন শাহ আফ্রিদি টিকতে পারেননি লাস্টের দিকে, প্রথমে একেবারে শুরুর দিকে আউট হয়ে গেছেন। ক্রিজে আসার পরপরই টেইলেন্ডারদের কাছ থেকেও যে আসার জায়গাটা ছিল সেটি বলতে নাসিম শাহ এবং হারিস রৌফ তারা কিছু কিছু সঙ্গ দিয়েছেন খুশদিল শাহকে ছোট ছোট স্কোর করে, এবং শেষ পর্যন্ত 250 রান স্কোরবোর্ডে তুলতে পারেনি পাকিস্তান। এবং ক্রেডিট দিতে হবে ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের। তারা কিন্তু মাঝের ওভারগুলোতে খুবই দারুণ বোলিং করেছেন। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল তিনজনই, এবং এছাড়া যে পেসাররা ছিলেন মোহাম্মদ শামি, হর্ষিত এবং হার্দিক পান্ডিয়া, তারাও কিন্তু ভালো বোলিং করেছে বলতে হবে, কারণ এই উইকেটটা একটু মন্থর গতির উইকেট। সেই মন্থর গতিতে তারা পেসের ভেরিয়েশন নিয়ে খেলেছেন এবং আমরা অনেক স্লো বল দেখেছি যেগুলোর বিপক্ষে খেলতে পাকিস্তানি ব্যাটসম্যানদের বেশ কষ্ট হয়েছে। 241 রান, 242-এর টার্গেট ভারতের সামনে। এই রানটা বা এই টার্গেটটা আসলে কেমন হলো সেটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, কিংবা বিশ্লেষক যারা আছেন তারা কি বলছেন, এই মাঠের হিস্ট্রি কেমন, সব কিছু মিলিয়ে এই টার্গেটটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটি হচ্ছে এই মাঠের জন্য যারা প্রথমে ব্যাটিং করেন এখন পর্যন্ত এই ম্যাচের আগে এখানে আসলে 59টি ওডিআই ম্যাচ হয়েছে, যেখানে 35 বার যারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছেন অর্থাৎ চেস করেছেন তারা জিতেছেন 35 বার, এবং প্রথমে যারা টার্গেট দিয়েছেন তারা জিতেছেন 22 বার। অর্থাৎ বলাই যায় যে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন, টার্গেটে ব্যাটিং করেন, তারা কিন্তু এখানে একটু বেশি সুবিধা পান। আরও একটা পরিসংখ্যান বলছে এখানে যদি 270 রানের আশেপাশে একটা স্কোর করা যায় প্রথম ইনিংসে ব্যাটিং করে, তাহলে সেটা ডিফেন্ড করাটা এইটা হলো আদর্শ একটা স্কোর বলছেন এখানে বিশ্লেষকরা। কিন্তু পাকিস্তান আসলে সেই টার্গেট তো পূরণ করতে পারেনি এবং 250 রানও আসলে শেষ পর্যন্ত করতে পারেনি। এই ধরনের উইকেটে আসলে যেমন বোলিং করা উচিত ভারতীয় স্পিনাররা তেমনটা আসলে করে দেখিয়েছেন। এই 5টি উইকেট তারা 3 স্পিনার নিয়েছেন এবং 2টি হয়েছে রান আউট, এবং বাকি 3টি উইকেট আসলে পেসাররা নিয়েছেন। এখন দেখা যাক আসলে পাকিস্তানি বোলাররা কিভাবে ভারতের বিপক্ষে আসলে বোলিংটা করেন। পাকিস্তানি বোলিং লাইন আপের সবসময় একটা সুনাম রয়েছে, বিশেষ করে পেসারদের। আর্লি ওভারগুলোতে ভারতীয় ব্যাটসম্যানরা কিভাবে তাদের খেলেন সেটি একটি বিষয়। আর তা বাদেও পাকিস্তানের জন্য আসলে এটি ডু অর ডাই ম্যাচ। দর্শকদের কথা বলতে হলে ভারতীয় দর্শকের সংখ্যাই আসলে এখানে অনেক বেশি। চারিদিকে আসলে নীল জার্সির আধিপত্য দেখা যাচ্ছে। ম্যাচটার যে পিচ রিপোর্ট, টোটাল পিচ রিপোর্টে ইয়ান বিশপ এবং সুনীল গাভাস্কার তারা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভারত যেই উইকেটটিতে খেলেছিল সেই উইকেটের 2 উইকেট পরে পাশে আসলে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে, এবং সেই উইকেটের ক্যারেক্টারটাও অনেকটা একই রকম। অর্থাৎ ওই যে যেটা বলছিলাম যে মাঝের ওভারগুলোতে একটু স্পিনাররা বেশি সুবিধা পাবেন, তবে পাকিস্তানি স্পিন অ্যাটাক আসলে এই মুহূর্তে বলতে হবে ভারতের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে।